বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন এই সংকটে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মহতী উদ্যোগ অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনলাইন ভিডিও লেকচারের ব্যবস্থাপনা বিভাগের বিবেক সম্মান প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালার প্রথম লেকচারটির শিরোনাম হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্র। আমি মোহাম্মদ মোতাহার হোসেন সরকার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি আজিজুল্লাহ কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে বা এই লেকচার থেকে যে বিষয়গুলো আমরা জানব সেটি হচ্ছে বাজারজাতকরণ, বাজারজাতকরণের গুরুত্ব, বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ, বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা মতবাদ, বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ কার্যাবলী, বাজারজাতকরণ ও বাজারের মধ্যে পার্থক্য। শুরুতেই আমরা দেখে আসি যে বাজারজাতকরণ বিষয়টি কি। ইংরেজি মার্কেট শব্দ থেকে মার্কেটিং শব্দের উৎপত্তি। এর বাংলা প্রতিশব্দ হলো বাজারজাতকরণ। আমরা অনেক সময় বলে থাকি যে মার্কেটিং অর্থাৎ মার্কেটে যাচ্ছি মার্কেটিং করতে, আসলে কি তাই? বিষয়টি তা নয়। আমরা শপিং করছি, কিন্তু শপিংটাকে আমরা বলছি মার্কেটিং। মার্কেটিং এর একটি অংশ হচ্ছে সেই শপিং। তাহলে আসলে বাজারজাতকরণ বিষয়টি কি, আমরা একটু সংজ্ঞাগত বিষয়টিকে দেখি। যে বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের উদ্দেশ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক করে তোলে। অর্থাৎ একজন ক্রেতা তার পণ্য ক্রয় করার ফলে সে কি পরিমাণ উপকার ভোগী হচ্ছে সেটি হচ্ছে তার ভ্যালু সৃষ্টি করার বিষয়। এবং কোম্পানি সে কাজটি করছে, পাশাপাশি কি করছে, সে ক্রেতাদের সাথে সম্পর্ক করে তুলছে। কিরকম? যে ভ্যালু অর্জনের উদ্দেশ্যে শক্তিশালী একটি ক্রেতা সম্পর্ক করে তুলছে। যখন তার ক্রেতাদের সাথে সম্পর্ক তৈরি হওয়ার মধ্য দিয়েই সে কিন্তু কোম্পানি এই ভ্যালু অর্জনের ক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছে। এবারে একটি বিষয়, আমরা বাজারজাতকরণের সাথে কতগুলো বিষয়কে সম্পৃক্ত করছি। এখানে বাজারজাতকরণের উৎপাদন পূর্ব কিছু কাজ রয়েছে, উৎপাদন পরবর্তী কিছু কাজ রয়েছে এবং ভোক্তার কাছে পৌঁছানোর পরেও কিছু কাজ রয়েছে। উৎপাদনের পূর্বে যে কাজগুলো রয়েছে সাধারণত বাজার জরিপ, চাহিদা নির্ধারণ, অর্থ সংস্থান, প্রতিযোগিতা চিহ্নিত করা। অর্থাৎ বাজার জরিপ করতে হবে, চাহিদাগুলো নির্ধারণ করতে হবে, অর্থ সংস্থানের বিষয়টিকে আনতে হবে এবং আমার কে কে প্রতিযোগী সেগুলোকে চিহ্নিত করতে হবে। এখন উৎপাদনের পরে বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি আছে সেটা আমরা দেখি। যে মান নির্ধারণ, বিভক্তিকরণ, অর্থাৎ পণ্যের মান অনুযায়ী বিভক্তিকরণ করতে হবে, মৌলিকীকরণ করতে হবে পণ্যগুলোকে, মূল্য নির্ধারণ করতে হবে, পরিবহনের ব্যবস্থা নিয়ে আসতে হবে। পাশাপাশি কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? গুদামজাতকরণের, আমার পণ্য যদি বেশি পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে গুদামজাতকরণ করতে হবে, বন্টনের ব্যবস্থা করতে হবে, ঝুঁকি গ্রহণ থাকতে হবে, ঝুঁকি গ্রহণ তো আছেই সকল ক্ষেত্রে, পণ্য প্রসারমূলক ব্যবস্থা নিতে হবে। এরপর পণ্য ক্রেতার কাছে পৌঁছার পরে যে কাজগুলো করতে হবে, বিক্রেতা সেবা প্রদান করা, ভোক্তা বা ক্রেতা সন্তুষ্টি পরিমাপ করা, সন্তুষ্টি বজায় রাখা এবং বৃদ্ধি করা এবং মার্কেটিং এর অন্য নানাবিধ কার্যক্রমগুলো মূল্যায়ন করা। তাহলে উপরোক্ত এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা উৎপাদন পূর্ববর্তী কাজ, উৎপাদন পরবর্তী কাজ এবং ভোক্তার কাছে পৌঁছানো পরবর্তী কাজের সমষ্টি। তাহলে বাজারজাতকরণ এই কাজগুলোর মাধ্যমে এই সমষ্টিগুলোই হচ্ছে আসলে বাজারজাতকরণ, বাজারজাতকরণ বা মার্কেটিং আমি যেটি বলি না কেন। এবারে আমরা একটু বিষয়টিকে দেখব যে এই মার্কেটিং বা বাজারজাতকরণকে কেন আমি গুরুত্বপূর্ণ বলছি, অর্থাৎ বাজারজাতকরণের গুরুত্ব কেন আছে বলে আমি মনে করি। তো এখানে আমি কতগুলো বিষয়কে যুক্ত করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, শুরুতেই বলা হয়েছে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে মূল চালিকা শক্তি। আর এই অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি করতে গেলে বাজারজাতকরণের বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। অর্থাৎ পণ্যকে বাজারজাতকরণের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক চালিকা শক্তিটাকে বজায় রাখতে হবে এবং সেই বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমেই পণ্যকে পরিচিতি লাভ করা বা ক্রেতার কাছে পৌঁছানো এই কাজটি সম্পন্ন হয়। এরপরে 2 নম্বরে আমরা যেটি বিষয়টিকে নিয়ে এসেছি আমি, প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন। মানুষের প্রতিনিয়ত প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, অর্থাৎ আমরা দৈনন্দিন যে কাজের জন্য প্রয়োজনীয় দ্রব্যগুলো থাকে সেটি উৎপাদনের জন্য কিন্তু আমার এই বাজারজাতকরণ প্রক্রিয়াটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমি শাক উৎপাদন করলাম, ডাল উৎপাদন করলাম, আপনার চাল উৎপাদন করলাম,
এই প্রতিটা প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করলাম, কিন্তু সেগুলোর জন্য বাজারজাতকরণ বিষয়টি না যুক্ত করি, তাহলে কি হবে? সে পণ্যগুলোকে ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হবে না। কাজেই প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনের জন্য কিন্তু বাজারজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ৩ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাজারজাতকরণ উদ্ভাবন। বর্তমানে এই পরিবর্তনশীল বা আমি প্রযুক্তিগত যে আমরা গ্লোবালাইজেশনের যে বিষয়টিকে দেখছি, প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উদ্ভাবনী বিষয়গুলো চলে আসছে। বাজারজাতকরণ প্রক্রিয়া যখন থাকে, তখন কিন্তু একটি পণ্যের নতুন নতুন বিষয়গুলোকে যুক্ত করা সম্ভব হয়। পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যের গুণাগুণগুলোকে নিয়ে নতুন নতুন বিষয়গুলোকে, চিন্তা ভাবনাগুলোকে যুক্ত করে এই নতুন নতুন পণ্য সৃষ্টি করা যায়। তাহলে কাজেই বাজারজাতকরণের মাধ্যমে কিন্তু কিন্তু উদ্ভাবনী বিষয়গুলোকে, চিন্তা ভাবনাগুলো করা সম্ভব এবং পাশাপাশি নতুন পণ্য সৃষ্টি করা সম্ভব। কাজেই বাজারজাতকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে বৃহদায়তন উৎপাদন। আগে বলেছি প্রয়োজনীয় দ্রব্য, এরপরে এখন হচ্ছে বৃহদায়তন। আমি যদি বৃহদায়তন পর্যায়ে যদি উৎপাদন করতে চাই, তাহলে কিন্তু আবার বাজারজাতকরণ বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ বৃহদায়তন পরিসরে যদি আমি উৎপাদন করি, তাহলে সেই পণ্যগুলোকে কি করতে হবে? বাজারজাতকরণের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিতে হবে। পণ্যগুলোকে পৌঁছানোর মাধ্যমে কিন্তু বৃহদায়তন উৎপাদনটাকে সম্পৃক্ত রাখতে হবে। ৫ নম্বরে যেটি রয়েছে পণ্য সেবার চাহিদা সৃষ্টি। অর্থাৎ এই বাজারজাতকরণের মাধ্যমে কি হবে? পণ্য এবং সেবার চাহিদা সৃষ্টি হবে। বাজারজাতকরণ প্রক্রিয়া যদি থেমে যায়, তাহলে কিন্তু পণ্য বা সেবার চাহিদাগুলো কি হবে না? সৃষ্টি হবে না। কাজেই বাজারজাতকরণ বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে হবে। চাহিদা এবং যোগানের সমতা বিধান করার জন্য বাজারজাতকরণ প্রক্রিয়াটাকে আনতে হবে। চাহিদা রয়েছে কিন্তু যোগান নেই, তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ভারসাম্য থাকবে না। কাজেই এই চাহিদা এবং যোগানের সমতা বিধানের জন্য কিন্তু বাজারজাতকরণের বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে হবে। ৭ নম্বরে যেটি রয়েছে পণ্যের সুষম বন্টন। আমি একটি পণ্যকে উৎপাদন করেছি একটি জায়গায়, এবং সেটিকে যদি অন্য স্তরে যদি আমি সুষম বন্টনটাকে না করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তার কারণ হচ্ছে যে একই পণ্যের ভিন্ন ভিন্ন জায়গাগুলোতে কি হতে পারে? তার চাহিদা থাকতে পারে। তো এই জন্য পণ্যের সুষম বন্টনের জন্য কিন্তু বাজারজাতকরণ প্রক্রিয়াটাকে সম্পৃক্ত রাখতে হবে। এরপরে যেটি রয়েছে বাজারজাতকরণ অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক স্থিতিশীল পরিবেশ রাখা জন্য বাজারজাতকরণ বিষয়টিকে রাখতে হবে। কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই বজায় থাকবে যদি বাজারজাতকরণের মাধ্যমে পণ্যগুলোকে আমি বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি। আর যদি বাজারজাতকরণের মাধ্যমে পণ্যকে পৌঁছে দিতে না পারি, তাহলে কি হবে? অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। এরপরে ৯ নম্বরে যেটি রয়েছে বাজারজাতকরণ এবং কর্মসংস্থান। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাজারজাতকরণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। যারা বেকার জীবন যাপন করছে, তারা কিন্তু এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে নতুন কর্মসংস্থানের সুযোগগুলো গ্রহণ করতে পারছে। তাহলে এর ফলে এটি আমি বলতে পারি যে বাজারজাতকরণ কিন্তু কর্মসংস্থান সৃষ্টিতে যে কাজটি করছে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে আমাদের দেশের একটি জনগোষ্ঠী যারা কিন্তু বেকারত্বের হারে পর্যবসিত। অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, বিপুল যারা যারা বের হচ্ছে বিভিন্ন শিক্ষা লাভ করার পরপরই, তাদের কিন্তু একটা সময় এই বেকারত্বের ঘানি টানতে হচ্ছে। কাজেই এই বাজারজাতকরণ প্রক্রিয়া কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কিন্তু সহায়ক ভূমিকা রাখছে। এরপরে রয়েছে যেটি বাজারজাতকরণ ও বাণিজ্যিক পরিবেশ। আমি যদি দেখি যে বাণিজ্যিক পরিবেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে বাণিজ্যিক পরিবেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন দেশের সঙ্গে যখন বাণিজ্যের কথা বলছি, তখন কিন্তু বাণিজ্যিক পরিবেশটাকে শুধু দেশের মধ্যে না রেখে দেশের বাইরেও যদি আমরা যদি দেখি যে বাণিজ্যটা করতে চাই, তাহলে কিন্তু বাজারজাতকরণ বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে আসতে হবে। কাজেই একটি দেশ থেকে আরেকটি দেশে স্থানান্তর করতে গেলে পণ্যের ক্ষেত্রে বাণিজ্যিক পরিবেশের জন্য কিন্তু বাজারজাতকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে সবশেষে যেটি রয়েছে বাজারজাতকরণের সামাজিক কল্যাণ। সমাজের কল্যাণের জন্য কিন্তু বাজারজাতকরণ প্রক্রিয়া চলমান রাখতে হবে। সমাজের আমরা যেহেতু বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো কিন্তু সমাজের বাইরে নয়, সমাজের বিভিন্ন কাজে বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন বিষয়গুলোকে যখন সম্পৃক্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের কল্যাণ করা সম্ভব হয়। কাজেই আমি বলছি যে এটি বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। তো উপরোক্ত বিষয়গুলো থেকে আসলে আমরা বলতে পারি যে বাজারজাতকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তার সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বলি, অথবা সমাজ কল্যাণ বলি, বা দ্রব্য উৎপাদন সবকিছু ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে বাজারজাতকরণের কতগুলো মৌলিক ধারণা রয়েছে, যেটির সাথে আসলে বাজারজাতকরণের সাথে খুবই সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত। তো আমি এখানে যে বিষয়গুলো তুলে ধরেছি তোমাদের সামনে। প্রথমত হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা। দ্বিতীয়ত হচ্ছে পণ্য ও সেবা। এরপরে ভ্যালু, সন্তুষ্টি এবং মান। তারপরে বিনিময়, লেনদেন এবং সম্পর্ক। সবশেষে রয়েছে বাজার। এখন আমরা একটু দেখি যে এই যে বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত যে মূল ধারণাগুলো রয়েছে, সেগুলোকে আমরা একটু ব্যাখ্যা করি। প্রথম সেটি হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা। প্রয়োজন আসলে কি?
প্রয়োজন হচ্ছে মানুষের একটি মানসিক স্তর, অর্থাৎ আমরা যে মানসিক ভাবে যেটি একটি স্তর, তা যার উপযোগ থাকা সত্ত্বেও মানুষ সেগুলো প্রাপ্তি থেকে নিজেকে বঞ্চিত করে, অর্থাৎ যেটার উপযোগ আছে কিন্তু তারপরও মানুষ সেগুলো আসলে প্রাপ্তি থেকে নিজেকে বঞ্চিত করে রাখছে। এগুলো বেঁচে থাকার জন্য কিন্তু খুবই অপরিহার্য। যেমন আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা সেবা, আমি খাদ্য ছাড়া কিন্তু কখনো চলতে পারবো না, বস্ত্র ছাড়া চলা সম্ভব না, বাসস্থান। কিন্তু কি করছে এখানে, প্রয়োজন হচ্ছে এখানে বিষয়টা কি, এটা একটা মানসিক একটা স্তর যার উপযোগ আছে কিন্তু মানুষ তাকে নিজে থেকে বঞ্চিত করে রাখছে। তাহলে আমরা প্রয়োজনটাকে সেটি বলছি যে এখানে নিজেকে বঞ্চিত রাখার বিষয়টাকে। এখন এই এরপরে হচ্ছে হলো অভাব। আসলে অভাব কোনটি? প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি বা ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায়, অর্থাৎ আমার যে প্রয়োজনটি, আমার যদি খাদ্যের প্রয়োজন হয় সেটি যখন আমার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হচ্ছে এবং বাস্তবে যখন প্রকাশ পাচ্ছে, অর্থাৎ আমি যখন বলছি যে আমাকে খাদ্য দিতে হবে, তখন সেটি আমার হবে হচ্ছে অভাব। আমার ব্যক্তিত্বের মাধ্যমে যখন ফুটে উঠবে তখন সেটিকে আমি বলছি অভাব। এরপরে আমি যেটিকে বলছি সেটি হলো কি, চাহিদা। আসলে চাহিদা কোনটি? ক্রেতার অভাব যখন, অর্থাৎ আমার অভাবটি যখন ক্রয় ক্ষমতা শর্ত পূরণ করবে, অর্থাৎ আমি ক্রয় ক্ষমতার ক্ষেত্রে যখন আমি শর্ত পূরণ করে ফেলবো তখন তাকে আমাকে কি বলছি, চাহিদায় পরিণত হবে। এখন আমি এই প্রয়োজন, অভাব এবং চাহিদাকে একটি উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। ধরো উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির ক্ষুধা পেলে খাবার প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমাদের খাবার প্রয়োজন হয়। এখন এটা হলো আমার হচ্ছে নিড, যদি বা প্রয়োজন। এটি যদি বাংলাদেশের খাবার দরকার হয় তবে প্রথমে আমরা কি করি, মাছ এবং ভাতের অভাব অনুভব করি, অর্থাৎ আমরা বলি যে বাঙালি মাছে ভাতে বাঙালি। তার মানে প্রথমে আমি কি করছি, যে মাছ এবং ভাতের কথা অনুভব করছি। বাজারে বিভিন্ন দামের মাছ আছে, আমরা জানি ভাতও পাওয়া যায়, বিভিন্ন দামের মাছ এবং ভাত পাওয়া যায়। এখন যে দামে সে মাছ এবং ভাত সংগ্রহ করবে সেই মাছ ভাতটাই হলো সেটা তার তার চাহিদা। অর্থাৎ বিভিন্ন যে দাম রয়েছে, অর্থাৎ আমি কম দামি ভাত নিচ্ছি না কম দামি মাছ নিচ্ছি, সেটি হচ্ছে আমার চাহিদা। তাহলে একটি গেল প্রয়োজন, আরেকটি হলো অভাব, আরেকটি হলো চাহিদা। এটি হলো বাজারজাতকরণের মৌলিক ধারণার একটি অংশ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পণ্য, অভিজ্ঞতা, সেবা। তাহলে কোনটি পণ্য আর কোনটি সেবা আমরা সেটি একটু দেখি। পণ্য বলতে এমন কোনো কিছুকে বোঝায় যা ভোক্তার প্রয়োজন ও অভাবে সন্তুষ্টি বিধান করতে সক্ষম, অর্থাৎ একটা ভোক্তার প্রয়োজন এবং অভাব যেটি সন্তুষ্টি বিধান করতে সক্ষম হচ্ছে সেটিকে আমরা বলছি পণ্য। এবং এটি কিন্তু অবশ্যই দৃশ্যমান হবে, যেমন খাতা, কলম, বই, এগুলো তো আসলে সবই দৃশ্যমান। কাজে পণ্যের ক্ষেত্রে যে বিষয়টি, এটি আসলে দৃশ্যমান হবে, ভোক্তার প্রয়োজন এবং অভাব পূরণের ক্ষেত্রে সে সক্ষম হবে। আর সেবার ক্ষেত্রে দেখি আমরা কি হয় পক্ষান্তরে, অন্যদিকে অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন অভাব মেটানোর উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয় তাকে সেবা বলে। অর্থাৎ এটি কিন্তু অদৃশ্যমান হবে, এই সেটি কিন্তু ভোক্তার প্রয়োজন এবং অভাব মেটানোর ক্ষেত্রে কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে, কিন্তু সেটি আসলে অদৃশ্যমান। যেমন চিকিৎসকের সেবা, আমরা কি করি, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাই। আমি শিক্ষক, আমি তোমাদের কি করছি, শিক্ষা প্রদান করছি। নাপিতের কাছে আমরা চুল কাটার জন্য যাই। এই সকলই হচ্ছে সেবা। এটি আরেকটি হচ্ছে বাজারজাতকরণের মৌলিক ধারণা আরেকটি অংশ। এরপরে আমরা দেখি ভ্যালু এবং সন্তুষ্টি। কোনটি ভ্যালু আর কোনটি সন্তুষ্টি আমরা একটু দেখি। একটি পণ্য অর্জন এবং ব্যবহারের মাধ্যমে ক্রেতারা যে উপকারিতা পায়, অর্থাৎ একটা পণ্য অর্জন বা ব্যবহার করে যে উপকারিতা পায় এবং পণ্যটি অর্জনের জন্য যে অর্থ ব্যয় করা হয়, এদের পার্থক্য ক্রেতারা ভ্যালু বলে। অর্থাৎ আমি একটা পণ্যকে ক্রয় করেছি, করার পরে সেখান থেকে যে উপকারিতা পেলাম এবং সেটার জন্য যে আমার অর্থ ব্যয় করতে হয়েছে, এই দুইটার যে পার্থক্য তাকে আমি বলছি ক্রেতার ভ্যালু। আর সন্তুষ্টি কোনটি? ভোক্তা তার প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে, অর্থাৎ আমি যে পণ্যটি ক্রয় করেছি সেটার জন্য যে আমার প্রত্যাশা ছিল এবং তা থেকে যে আমি প্রাপ্তিটা হয়েছে, সেই সুবিধাটির তুলনা করে তার মধ্যে যে আনন্দ বা নৈরাশ্য অনুভূতি সৃষ্টি হয়েছে তাকে সন্তুষ্টি বা অসন্তুষ্টি বলবো। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার প্রাপ্ত সুবিধা, আমার প্রত্যাশা ছিল এবং প্রাপ্ত সুবিধা যেটি, সেখান থেকে যদি আমি মনে করি যে হ্যাঁ আমি এটি যা চেয়েছি তাই পেয়েছি, তাহলে আমি সন্তুষ্টি। আর যদি মনে হয় যে না, সেটি আমি যা চেয়েছিলাম, প্রত্যাশা যা করেছিলাম সেটা আসলে হয়নি, তাহলে সেটিকে আমি বলবো অসন্তুষ্টি। তাহলে এটি হচ্ছে আসলে কি, সন্তুষ্টির কথা বললাম। এটিও হচ্ছে বাজারজাতকরণের মৌলিক ধারণা আরেকটি অংশ। এরপরে আমরা দেখি যে বিনিময়, লেনদেন এবং সম্পর্ক কোনটি? ভোক্তা কোনো কিছু অর্পণের মাধ্যমে অন্যর কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের উপায়কে বিনিময় করে, অর্থাৎ কোনো কিছু অর্পণের মাধ্যমে, কোনো কিছু দেওয়ার মধ্যে যে অন্যর কাছ থেকে কাঙ্ক্ষিত যে পণ্য লাভের উপায়, সেটি হচ্ছে আসলে বিনিময়। অর্থাৎ আমি কাউকে কোনো কিছু দিচ্ছি এবং তার বিনিময়ে আমি যে পণ্য পাওয়ার আশা করছি সেটি হচ্ছে আমার বিনিময়। অর্থাৎ এটি
এক্সচেঞ্জ প্রথা, এক্সচেঞ্জ বলি, ইংরেজিতে এক্সচেঞ্জ বলা হয়। আমি একজনকে দিচ্ছি আরেক, এবং তার কাছ থেকে সেটি তার বিনিময়ে আমি কিছু পাচ্ছি। এরপরে রয়েছে দুই পক্ষের মধ্যে মূল্য সম্পৃক্ত কোনো ব্যবসা সংগঠিত হওয়াকে লেনদেন বলে। অর্থাৎ দুইটি পক্ষের মধ্যে যখন মূল্য সম্পৃক্ত কোনো ব্যবসা সংগঠিত হবে তাকে আমরা বলছি লেনদেন। এরপরে রয়েছে আসলে সম্পর্ক কোনটি। সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাজারজাতকরণের লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবার বিনিময়ের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে দীর্ঘকালীন সুসম্পর্ক সৃষ্টি ও রক্ষা করা হয়। অর্থাৎ এটি সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ এমন একটি বিষয়, পণ্য বা সেবার বিনিময়ের সঙ্গে জড়িত যে পক্ষগুলো থাকবে তাদের সাথে দীর্ঘকালীন একটি সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার মানে আমি যদি মনে করি যে বাজারজাতকরণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সাথে সম্পর্ক যদি একদিনের মনে করি তাহলে কিন্তু আসলে হবে না। কারণ এই সম্পর্কটাকে দীর্ঘকালীন ধরে রাখতে হবে। কারণ আমার প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আমার বাজারজাতকরণ প্রক্রিয়াটি থাকবে, ততদিন ক্রেতাদেরকে আকৃষ্ট করার প্রক্রিয়াগুলো থাকবে, এই বিষয়গুলো যুক্ত থাকবে। কাজেই সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ যে হচ্ছে সেটি বিষয় যা পণ্য বা সেবা বিনিময়ের সাথে জড়িত পক্ষগুলো দীর্ঘকালীন সুসম্পর্ক অবশ্যই সৃষ্টি করতে হবে এবং সেগুলোকে রক্ষা করতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো বাজার। এটি এই বাজারজাতকরণ মৌলিক ধারণা, সর্বশেষ যে ধারণাটি। পণ্য বা সেবা ক্রয় করতে সক্ষম এরূপ বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সমষ্টিকে বাজার বলা হয়। অর্থাৎ যারা পণ্য বা সেবা ক্রয় করতে সক্ষম রয়েছে এরকম হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য, অর্থাৎ বর্তমানেও হতে পারে এবং সম্ভাব্য ক্রেতা, তাদের যে সমষ্টিকে আমি বলছি বাজার। আচ্ছা, সাধারণত বাজারজাতকরণ কর্মকাণ্ড মূলত হচ্ছে বাজারকে লক্ষ্য করেই পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা যারা রয়েছে তাদের সমষ্টিকে কিন্তু আমরা বলছি বাজার, এবং এই বাজারকে কেন্দ্র করেই কিন্তু বাজারজাতকরণ প্রক্রিয়াটি পরিচালিত হয়। এই হলো বাজারজাতকরণের ক্ষেত্রে যে সম্পৃক্ত মৌলিক ধারণাগুলো। এখন আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো আসলে বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা মতবাদ। অর্থাৎ এই বাজারজাতকরণ নিয়ে কিছু মতবাদ রয়েছে, সেই মতবাদগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমি প্রথমেই যে তোমরা একটু দেখতে পাচ্ছ যে উৎপাদন মতবাদ, আমি উৎপাদন মতবাদ এর কথা বলছি, যে এটি আসলে উৎপাদন মতবাদ যে বাজারজাতকরণ এটি সবচেয়ে একটু পুরাতন মতবাদ, এবং এটি 1860 সাল থেকে 1920 সাল পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠান এই মতবাদ অনুসরণ করত। তার মানে এটি পুরাতন ধাঁচের একটি মতবাদ, এবং এই মতবাদের যে মূল বক্তব্য মানুষ যে জিনিসের দাম কম এবং হাতের কাছে পাওয়া যায় তাই কিনবে। অর্থাৎ আমি যে পণ্যটি, এখানে যে বিষয়টি আসছে যে মানুষ কোন পণ্যটি কিনছে যেটি যে জিনিসটির দাম কম হবে এবং যেটি হাতের কাছে পাওয়া যাচ্ছে সেটি তারা কিনছে। এটি হচ্ছে উৎপাদন মতবাদের মূল বক্তব্য। এখন এক্ষেত্রে ব্যবস্থাপনার কোন কাজগুলো করবে আর সাধারণত ব্যবস্থাপনা কি কি ধরনের কাজ করতে পারে, এখানে ব্যবস্থাপনার যে কাজটি তার উৎপাদনের প্রতি নজর দেওয়া এবং দক্ষ বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অর্থাৎ সে কি করবে, উৎপাদনটাকে কিন্তু একেবারে চলমান রাখবে এবং পাশাপাশি কি করবে, তার বন্টন ব্যবস্থাটাকে নিশ্চিত করবে। এরপরে রয়েছে যে পণ্য মতবাদ। আসলে পণ্য মতবাদ কোনটি সেটি আমরা একটু দেখি। এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে সর্বোচ্চ মান, কার্যকারিতা ও বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য ক্রেতাদের পছন্দ করে। অর্থাৎ এর মূল বক্তব্য হচ্ছে পণ্যের ক্ষেত্রে মানটা সর্বোচ্চ হবে, কার্যকারিতাও কিন্তু খুবই ভালো হবে এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য হবে, এবং সেগুলোই কি করছে একজন ক্রেতা পছন্দ করছে। এটি হচ্ছে পণ্য মতবাদের আরেকটি বিষয়। এখন এখানে কিন্তু ব্যবস্থাপনার কিছু কাজ রয়েছে। ব্যবস্থাপনা কি করছে, এখানে ক্রমাগত পণ্যমান উন্নয়ন করছে। প্রথমত আমরা উৎপাদন মতবাদে কি দেখলাম, যে মানুষ যে জিনিসের দামটি কম পেল সেখানে সেটি কি হচ্ছে, তারা হচ্ছে কি করলো, সেই জিনিসটা কিনছে। আর এখানে পণ্য মতবাদের ক্ষেত্রে কিন্তু বলা হলো যে না, এখানে পণ্যের মানের প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হলো। আগে শুধুমাত্র জিনিসের দামের উপর গুরুত্ব দেওয়া হলো, আর এখানে কিন্তু পণ্যের মানের উপর। তার মানে এখানে ব্যবস্থাপনা কি করছে, ক্রমাগত তার পণ্যের মানটাকে উন্নয়ন করতে হবে। এরপরে রয়েছে বিক্রয় মতবাদ। সেটি কি বিষয়টি আমরা একটু দেখি, যে 1920 থেকে 1950 সাল পর্যন্ত যে আমরা পর্যন্ত সময়কালকে আসলে বিক্রয় মতবাদের কাল বলা হয়ে থাকে, এবং এই মতবাদের মূল বক্তব্য যে প্রতিষ্ঠান বেশি বেশি বিক্রয় প্রচেষ্টা ও প্রমোশনের ব্যবস্থাপনা দিলে ভোক্তা প্রতিষ্ঠানে পণ্য বেশি ক্রয় করা। অর্থাৎ এর মূল বক্তব্য প্রতিষ্ঠানে যদি বেশি বেশি বিক্রয় প্রচেষ্টা করা হয় এবং প্রমোশন, তার মানে বিক্রয় প্রচেষ্টাটাও অব্যাহত রাখতে হবে এবং প্রমোশনের ব্যবস্থা দিতে হবে। তার মানে এখানে আমরা যে প্রমোশনাল যে বিষয়গুলো থাকতে পারে, এখানে বিজ্ঞাপনের কথা হতে পারে, ব্যক্তিক বিক্রয় হতে পারে, এই বিষয়গুলোকে কি করতে হবে, ভোক্তা প্রতিষ্ঠানে পণ্য বেশি ক্রয় করবে সেটাই যেখানে প্রমোশনের ব্যবস্থাপনাটা থাকবে এবং বিক্রয় প্রচেষ্টা বেশি অব্যাহত থাকবে। তার মানে এই বিক্রয়টাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানেও কিন্তু ব্যবস্থাপনার কিছু কাজ রয়েছে। ব্যবস্থাপনা কি করবে, যে প্রচেষ্টা এখানে বিক্রয় প্রচেষ্টা ও প্রমোশনের ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে,
এবং অযাচিত পণ্য, যেমন আমরা যদি বলি এখানে বিশ্বকোষ বা সমাধিস্থল বাজারজাতকরণে এই মতবাদ আসলে জনপ্রিয় হতে পারে। যে এখানে বলা হলো যে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, আমরা দেখেছি যে বিশ্বকোষ বা সমাধিস্থল এই যে এই ধরনের অযাচিত পণ্য, এগুলো বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু এই মতবাদটি জনপ্রিয় হয়ে থাকে। তার মানে আমরা বিক্রয় প্রচেষ্টা করে থাকি এবং প্রমোশনাল বিষয়গুলোকে নিয়ে আসি। সাধারণত আমরা কিন্তু বিশ্বকোষগুলো সহসা কিনতে চাই না। কি কারণে? কারণ হচ্ছে এই পণ্য সম্পর্কে ধারণা নাই। তাহলে কি করতে হবে? যে পণ্যটাকে ক্রেতাদের কাছে পৌঁছায় দিতে হবে, বিক্রয় প্রচেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে ক্রেতাকে যে এটি থেকে আপনি কি কি বিষয়গুলো জানতে পারেন। তার মানে এই মতবাদগুলো ক্ষেত্রে এই মতবাদটি তখনই গুরুত্বপূর্ণ বিষয় হবে যে পণ্যগুলো ক্রেতারা আসলে সম্পর্কে ধারণা কম, এবং ক্রেতাদের কাছে চলে যেতে হবে এবং প্রমোশনাল বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো বাজারজাতকরণ মতবাদ। ১৯৫০ সালের দিকে এই মতবাদের সাধারণত উদ্ভব ঘটে এবং এখানে ক্রেতাদের সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়। এবং এই মতবাদের প্রধান স্লোগান হলো কনজিউমার অর্থাৎ কনজিউমার ইজ রাইট, অর্থাৎ ক্রেতাই রাজা। তার মানে ক্রেতা সবসময় যে বিষয়টিকে সেটিকে বলা হচ্ছে যে ক্রেতাই সবসময় সেরা, এবং এখানে ক্রেতাকে আমরা বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ, এবং ক্রেতার ক্ষেত্রে গুরুত্ব বিষয়টিকে আমরা সবসময় দিচ্ছি। আর এই মতবাদের যে মূল বক্তব্যগুলোকে নিয়ে আসা হয়েছে যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভর করে একটি নির্দিষ্ট বাজারে ভোক্তার প্রয়োজন এবং চাহিদা নির্ভর, এবং সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দক্ষতার সাথে ভোক্তার আকাঙ্ক্ষিত বস্তু সরবরাহ করার উপর। অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য অর্জন নির্ভর করবে সেটি একটি নির্দিষ্ট বাজারে ভোক্তার প্রয়োজন এবং চাহিদা নিরূপণ করতে হবে। তার মানে একটা প্রতিষ্ঠান যখন লক্ষ্য অর্জন করবে তার সাথে সাথে কি করবে, ভোক্তার কি প্রয়োজন এবং চাহিদা সেটিকে তাকে কিন্তু নিরূপণ করতে হবে, এবং সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দক্ষতার সাথে, অর্থাৎ আমার বাজারে যে যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের চেয়ে দক্ষতার সাথে ভোক্তার আকাঙ্ক্ষিত বস্তু সরবরাহ করতে হবে। তার মানে যারা রয়েছে আমার প্রতিযোগী তাদের চেয়েও কিন্তু আমাকে অনেক ভালো মানের আকাঙ্ক্ষিত বস্তু কিন্তু আমাকে সরবরাহ করতে হবে। এটি হচ্ছে আসলে বাজারজাতকরণ মতবাদের মূল বিষয়। এখানে ব্যবস্থাপনা কি কাজ করবে? এখানে ব্যবস্থাপনা যে কাজটি করবে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রত্যাশিত পণ্য সরবরাহ করবে। তার মানে ক্রেতাকে সবসময় গুরুত্ব দিতে হবে। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তার মানে এখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রত্যাশিত পণ্য সরবরাহ করতে হবে। এরপরে আরেকটি রয়েছে মতবাদ, সেটি হচ্ছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এটি ১৯৭০ সালের পর থেকে এই মতবাদের সূচনা হয়, এবং এই মতবাদে সমাজের প্রতি বাজারজাতকরণের যে দায় দায়িত্বের কথা প্রথমবারের মতো উল্লেখ করা হয়। তার মানে আগে কিন্তু সমাজের প্রতি যে দায়বদ্ধতা ছিল বাজারজাতকরণের সেটি কিন্তু আমরা দেখি নাই। উৎপাদন মতবাদ বলি, পণ্য মতবাদ বলি বা বিক্রয় মতবাদ বলি, সেখানে কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ববোধ সেটি কিন্তু ছিল না। তাহলে ১৯৭০ সালের পর থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে সমাজের প্রতি আসলে বাজারজাতকরণের যে দায় দায়িত্বের কথা সেটি কিন্তু উল্লেখ করা হয়। এখানে এই মতবাদের মূল বক্তব্য যেটি, ভোক্তার প্রয়োজন ও চাহিদা অনুধাবন করে সে অনুযায়ী পণ্য সরবরাহের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি ও প্রাতিষ্ঠানিক মুনাফা নিশ্চিতকরণ এবং সামাজিক কল্যাণ সর্বাধিকরণ। তার মানে এখানে ভোক্তার প্রয়োজন এবং চাহিদা অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে, ভোক্তার সন্তুষ্টি এবং প্রাতিষ্ঠানিক মুনাফা নিশ্চিতকরণ করতে হবে এবং সামাজিক কল্যাণ সর্বাধিকরণ করতে হবে। কতগুলো বিষয় থাকলো? একটি হলো যে ভোক্তার প্রয়োজন চাহিদা অনুযায়ী অনুধাবন করতে হবে এবং সে অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে, ভোক্তার সন্তুষ্টি বিধান করতে হবে, প্রাতিষ্ঠানিক মুনাফাও নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি সমাজের যে কল্যাণ সেটিকেও সর্বাধিকরণ করতে হবে। এখানে ব্যবস্থাপনার যে কাজটি সেটি হলো ক্রেতার সন্তুষ্টি এবং সমাজ কল্যাণ, অর্থাৎ ক্রেতার সন্তুষ্টি থাকতে হবে, পাশাপাশি সমাজের কল্যাণ করতে হবে। এবং বাজারজাতকরণের এটি হচ্ছে সর্বাধুনিক মতবাদ, এবং এটি আসলে সর্বজন গ্রাহ্য। কারণ হচ্ছে যে আমি শুধু ক্রেতার সন্তুষ্টির কথা চিন্তা করব কিন্তু সমাজের কল্যাণের কথা চিন্তা করব না, বা প্রতিষ্ঠানে মুনাফার কথা চিন্তা করব, সেটি কিন্তু হয় না। প্রতিষ্ঠানে মুনাফার পাশাপাশি কি করতে হবে, আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে সেটিও কিন্তু আমাকে বিবেচনা রাখতে হবে, এবং এটাকে মাথায় রেখে আমাদের সমাজের কল্যাণের কথা চিন্তা করে সামাজিক যে কল্যাণমূলক যে কাজগুলো সেগুলোকে করতে হবে। এই হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা মতবাদ। 5টি মতবাদ সম্পর্কে তোমাদের আলোচনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে এবারে আমি যে যে বিষয়টি আলোচনা করব, যে এখানে বাংলাদেশে যে বাজারজাতকরণ মতবাদের সাধারণত প্রয়োগ কিভাবে হচ্ছে। আমরা জানি যে আসলে আমাদের দেশে বাজারজাতকরণের মতবাদ প্রয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা বা অন্তরায় রয়েছে। সেই সমস্যাগুলো কি, আসলে বিষয়গুলো আমি পয়েন্টগুলো আমি তুলে ধরেছি, তোমরা একটু দেখো। যে অবিবেচিত বাজার, আমাদের বাজারগুলো আসলে বিবেচনাধীন নয়, এক এক জায়গায় এক এক বাজার রয়েছে, সেটি তোমরা সবাই জানো। এই কারণে এই মতবাদগুলো বাজারজাতকরণের মতবাদগুলো প্রয়োগ করতে খুবই সমস্যা হয়। এরপরে রয়েছে অশিক্ষিত ও অসচেতন ভোক্তা। আমরা যার ক্ষেত্রে যেটি আমরা দেখেছি যে সাধারণত ভোক্তারা বেশিরভাগ ক্ষেত্রে অসচেতন এবং অশিক্ষিত, যার কারণে কি হয় এই বাজারজাত মতবাদগুলো তাদের কাছে আসলে খুব একটি বিষয়টিকে পরিষ্কার নয়।
এরপরে বাজার তথ্যের অভাব, আমরা যে বাজারে পণ্যগুলো বাজারজাতকরণ করছি সেখানে কোন ধরনের পণ্যগুলো চলবে বা কোন ধরনের পণ্যগুলোকে বর্জনীয় সেটি সম্পর্কে কিন্তু আসলে খুব একটি ভালো তথ্য পাওয়া যায় না, কারণ এই তথ্যগুলো যারা সরবরাহ করবে সেটি সম্পর্কে তাদের ধারণা খুব কম। এরপরে রয়েছে বাজার গবেষণার অভাব, আমাদের কিন্তু প্রতিনিয়ত বাজারজাতকরণ করছি কিন্তু সেই অনুযায়ী কিন্তু কি হচ্ছে না, বাজার গবেষণা হচ্ছে না, কোন পণ্যগুলোর কোথায় ঘাটতি রয়েছে, কোন পণ্যগুলো কোন ভাবে চলছে সেটি কিন্তু আসলে বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি না। অপরিকল্পিত প্রসার, আমরা প্রসারমূলক বাজারজাতকরণের ক্ষেত্রে যে প্রসারমূলক ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো আসলে অপরিকল্পিত, পরিকল্পনা মাফিক নেওয়া হচ্ছে না, এটি কিন্তু বাজারজাতকরণ মতবাদ প্রয়োগের ক্ষেত্রে আরেকটি বড় বাধা। আরেকটা হচ্ছে অসৎ প্রসার, আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা যে প্রসারমূলক যে কার্যক্রমগুলো নিচ্ছি সেটি কি হয়, অনেক সময় দেখা যায় যে আহ, বেশিরভাগ ক্ষেত্রেই অসৎ উদ্দেশ্য করে থাকে, তার মানে তাদের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে। ভিন্ন উদ্দেশ্য বলতে এরকম যে কোনোভাবে প্রচার করে বাজারজাতকরণ করে অর্থাৎ পণ্য ভোক্তাদের কাছে পৌঁছিয়ে তাদের কাছ থেকে কিছু আর্থিকভাবে লাভবান হওয়া, আসলে এটি কিন্তু কোনোভাবেই কিন্তু কাম্য নয়। কারণ একটি অসৎ বিষয়টাকে প্রসারমূলক কার্যক্রম হাতে নিয়ে ক্রেতাদেরকে ভুক্তভোগী করা সেটি কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। এরপরে রয়েছে আইনের অভাব, আমাদের দেশে সাধারণত আইন রয়েছে কিন্তু সেই আইনের যে প্রয়োগগুলো সেটি আমরা খুবই কম দেখি, যার কারণে বাজারজাতকরণ মতবাদগুলো কিন্তু প্রয়োগ করা কিন্তু খুব সহজ হয় না। সংগঠনের অভাব, আমাদের দেশে কোনো আনুষ্ঠানিক কোনো সংগঠন নেই যারা এই বাজারজাতকরণ মতবাদগুলোকে সুনির্দিষ্টভাবে প্রয়োগ ঘটাবে বা বাজারজাতকরণ মতবাদগুলোকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে যে বাজারজাতকরণের ক্ষেত্রে প্রয়োগ ঘটাবে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। অবকাঠামোগত সমস্যা, আমরা মূল যে সমস্যা সেটি হচ্ছে অবকাঠামোগত সমস্যা। আমরা আমাদের জানি যে আমাদের যে নির্দিষ্ট জনগোষ্ঠী সেখানে বাজারজাতকরণ করতে গেলে যে মূল সমস্যা সেটি আমরা দেখতে পাই যে বাজার বাজার বলি বা যে কোনো জায়গায় বলি না কেন সেখানে কিন্তু অবকাঠামোগত যে সুযোগ সুবিধা থাকার কথা সেটি কিন্তু নেই। পশ্চাৎপদ মানসিকতা, আমরা আমরা সাধারণত কি মানসিকতার ক্ষেত্রে যে আমরা এখনো পরিবর্তন হয়নি, আমরা বিভিন্ন মতবাদের যে পরিবর্তন বা প্রয়োগ ঘটাবো সেটি কিন্তু আমরা দেখতে পাই না, কাজেই পশ্চাৎপদ মানসিকতা থেকেও কিন্তু এটি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এরপরে রয়েছে যে বাজারজাতকরণ এবং বিক্রয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা সাধারণত সেই বিষয়গুলোকে একটু তোমাদের সামনে তুলে ধরবো। যে এখানে বাজারজাতকরণ কোনটি আর বিক্রয় কোনটি, আমরা একটু আগে আলোচনা করেছি বাজারজাতকরণ বিষয় নিয়ে, যে ভোক্তার প্রয়োজন ও সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বিনিময় সম্পর্কিত কার্যাবলীকে আমরা বাজারজাতকরণ করছি, অর্থাৎ ভোক্তার প্রয়োজন এবং সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক যে উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বিনিময় সম্পর্কিত যে কার্যাবলীগুলো হচ্ছে সেটি বাজারজাতকরণ। পক্ষান্তরে বিক্রয় কি, বিক্রয় হলো সন্তোষজনক মূল্য পণ্য বা সেবার মালিকানা হস্তান্তরের সাথে জড়িত, অর্থাৎ আমি সন্তোষজনক কোনো মূল্যে পণ্য বা সেবা যে মালিকানা হস্তান্তর করছি এই যে কার্যক্রম তার সাথে জড়িত যেটি সেটি হচ্ছে বিক্রয়। এরপরে রয়েছে আমি আরেকটি পার্থক্যের বিষয় সেটি হচ্ছে আওতা। বাজারজাতকরণের পরিধি কিন্তু খুবই ব্যাপক, এটি কিন্তু সবগুলো নিয়ে এটি কিন্তু চলমান, আর বিক্রয়ের পরিধি কিন্তু সংকীর্ণ। আর এটিকে আমরা যদি বলি যে এটি কিন্তু বাজারজাতকরণের কিন্তু একটি অংশ হতে পারে। এরপরে রয়েছে উদ্দেশ্য, আসলে বাজারজাতকরণের মূল উদ্দেশ্য কোনটি, পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন। আমরা যদি দেখি যে এটি পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন হচ্ছে বাজারজাতকরণের মূল উদ্দেশ্য। পক্ষান্তর বিক্রয় কোনটি, যে পণ্য বিক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর, অর্থাৎ পণ্য বিক্রয়ের এবং বিক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবার যে মালিকানা পরিবর্তন হলো, অর্থাৎ এক হাত থেকে আরেক হাতে চলে গেল, সেটিকে আমরা বলছি বিক্রয়। এরপরে রয়েছে উপযোগ, আমি দেখি বাজারজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে, বাজারজাতকরণের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে, সময়গত এবং মালিকানাগত। স্থানগত কি, এক স্থান থেকে আসলে আরেক স্থানে আমি যখন পণ্য পরিবহন করছি সেটি স্থানগত উপযোগ। সময়গত, এক সময় পণ্য আরেক সময় পাওয়া যাচ্ছে। আর মালিকানা বা সত্যগত যেটি হচ্ছে মালিকানা হস্তান্তর করা হচ্ছে। তার মানে বাজারজাতকরণের মাধ্যমে তিন ধরনের কিন্তু উপযোগ সৃষ্টি হচ্ছে। পক্ষান্তরে বিক্রয়ের মাধ্যমে আমরা কোন ধরনের উপযোগ পাচ্ছি, মালিকানাগত উপযোগ সৃষ্টি হচ্ছে, তার মানে বাকি দুটি কিন্তু এখানে অনুপস্থিত। এরপরে রয়েছে কার্যক্রম, কোন ধরনের কার্যক্রম, এটি পণ্য উৎপাদনের পূর্বে কার্যক্রম আরম্ভ হয়। সাধারণত বাজারজাতকরণ কার্যক্রম বিষয়টি কি হয়, পণ্য উৎপাদনের পূর্বে কিন্তু শুরু হয়। আর পক্ষান্তরে বিক্রয় কি হয়, পণ্য উৎপাদনের পর এর কার্যক্রম আরম্ভ হয়। আমরা জানি যে বিক্রয় কখন হয়, পণ্য উৎপাদনের পরে, এর আগে তো কোনো কাজ নেই। এরপরে রয়েছে কি পরিচালনা, কারবারের সর্বোচ্চ ব্যবস্থাপনা কর্তৃক সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ করা হয়, অর্থাৎ একটি কারবারের সর্বোচ্চ যে ব্যবস্থাপনা কর্তৃক তারা এটি এই সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণ করে থাকে বাজারজাতকরণ প্রক্রিয়ায়। আর বাজারজাতকরণ বিভাগ তার বিক্রয় কর্মীদের দ্বারা বাজার বিচার এই বিক্রয় কার্য সম্পন্ন করে। তার মানে বাজারজাতকরণ বিভাগ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বাজারজাতকরণ যে বিভাগ রয়েছে তার বিক্রয় কর্মীদের দ্বারা এই বিক্রয় কার্য সম্পন্ন করে থাকে। তার মানে আমি যদি বলি যে বিক্রয় বা এই বাজারজাতকরণ বিভাগের একটি অংশ এবং বিক্রয় কর্মী সেই কাজটি করছে। এরপরে রয়েছে কি গুরুত্ব আরোপ,
ভোক্তার সন্তুষ্টির প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হয় কোনটিতে? বাজারজাতকরণ প্রক্রিয়ায়। আর পণ্য বিক্রয় এবং মুনাফা বৃদ্ধির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি হচ্ছে কোনটি? এই বিক্রয়েতে। তার মানে পণ্য বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি কোনটি? বিক্রয়ের ক্ষেত্রে। আর ভোক্তার সন্তুষ্টি হলো বাজারজাতকরণের ক্ষেত্রে। পরিকল্পনা, বাজারজাতকরণ পরিকল্পনা সাধারণত কি হয়? দীর্ঘমেয়াদী হয়। আর বিক্রয়ের পরিকল্পনা সাধারণত কি হবে? স্বল্প মেয়াদী হয়ে থাকে। এই এই হচ্ছে আসলে একটি বাজারজাতকরণ এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে বাজারজাতকরণে আসলে কতগুলো গুরুত্বপূর্ণ কার্যাবলী রয়েছে, যে কাজগুলো নিয়ে সাধারণত আমরা দেখে থাকি যে এটি বাজারজাতকরণ তার এই কাজগুলো করে থাকে। আমরা এর আগেও আমি এটি নিয়ে আলোচনা করেছি। তারপরও এই বাজারজাতকরণের যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত যে কাজটি সেটি হচ্ছে যে উৎপাদন পূর্ব কাজ, অর্থাৎ একটি বাজারজাতকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি একটি প্রতিষ্ঠান বা একজন উৎপাদক তার পণ্য উৎপাদন করতে যায়, তার কিন্তু শুরুতেই যে উৎপাদন পূর্ব কতগুলো কাজ করতে হয় সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা দেখি যে এই উৎপাদন পূর্ব কাজ কোন কোন কাজগুলো সে করে থাকে। প্রথমত হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ কিভাবে করবে? সে বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ করতে গেলে আমরা যদি দেখি যে আমরা শর্ট অ্যানালাইসিসের কথা যদি বলে থাকি, শর্ট অ্যানালাইসিস কোনটি? যে SWOT, অর্থাৎ স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেট। অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসতে পারি। কারণ হচ্ছে যে একটি প্রতিষ্ঠান, আমি যখন বাজারজাতকরণ পরিবেশটাকে বিশ্লেষণ করতে যাব, আমার একটি প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানের সাথে যখন আমি বিষয়টাকে আমি দেখতে যাব, তখন আমি দেখব শুরুতেই সেই প্রতিষ্ঠানের শক্তিমত্তা কোনগুলো। অর্থাৎ আমি যদি প্রথমে চিহ্নিত করি যে তার কোন কোন বিষয়গুলোকে সে শক্তিমত্তা হিসেবে দেখছে, তারপর আমাকে দেখতে হবে উইকনেস, এবং ওই প্রতিষ্ঠানের কোন কোন বিষয়গুলো দুর্বল দিকগুলো থাকে সেটি কিন্তু তাকে দেখতে হবে। তারপর আরেকটি বিষয় আছে হলো থ্রেট, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হুমকি হিসেবে থাকে সেটি কিন্তু দেখতে হবে। এখন উদাহরণ হিসেবে আমি যদি একটু বলি যে গ্রামীণ ফোন কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দেখি যে তাদের ফোন কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দেখি, তারা হচ্ছে যে বাজারের নেতা হিসেবে অর্থাৎ মার্কেট লিডার হিসেবে তারা অবস্থান করছে। এখন এই বাজারজাতকরণ পরিবেশ যদি তারা বিশ্লেষণ করতে চায়, অর্থাৎ কোনো একটি পণ্যকে নিয়ে, তারা আগে চিন্তা করবে যে তার কোন কোন জায়গাগুলোতে শক্তিমত্তা। তারা আমরা জানি যে সবচেয়ে বড় শক্তিমত্তা যেটি তাদের সবচেয়ে বড় ধরনের তাদের যে কাস্টমার অর্থাৎ গ্রাহক সংখ্যাটি তাদের কিন্তু সবচেয়ে বেশি। তারপর আরেকটি শক্তিমত্তা যদি আমি দেখি, তাদের কিন্তু নেটওয়ার্ক বিস্তৃতিটা কিন্তু অনেক বড় বেশি। তো কাজেই এটি তাদের একটি শক্তিমত্তা। এরপরে তারা কি করবে? বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণের ক্ষেত্রে তার দুর্বলতা কোনগুলো হতে পারে। সেক্ষেত্রে যদি বলি যে কল রেটের ক্ষেত্রে যদি আমরা দেখি বা ইন্টারনেটের অন্য চার্জগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন্টারনেট প্যাকেজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রামীণ ফোনের কিন্তু এই বিষয়টা কিন্তু তাদের কিন্তু কি হবে যে অবশ্যই তার একটা দুর্বলতা হতে পারে। তার মানে আমি যদি বলি যে কল রেট বা অন্য বিষয়গুলোকে কিন্তু তার ক্ষেত্রে এটা কিন্তু একটা দুর্বলতা হতে পারে। এরপর আমি যদি দেখি যে উইকনেস এর পর অপরচুনিটি, কোন কোন সুযোগগুলো থাকতে পারে, অর্থাৎ গ্রামীণ ফোনের ক্ষেত্রে কি কি সুযোগ হতে পারে। এই যে যেহেতু সে বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী তারা চলছে, অনেক সময় কি হতে পারে যে সরকারি বিভিন্ন নিয়ম বা নিয়ম নীতি অনুসারে অনুসরণ করে সে কি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সে বা সুবিধাগুলো সে গ্রহণ করতে পারে। যেমন হয়তো অনেক সময় করের বিষয়গুলো নিয়ে বিষয় আলোচনা হতে পারে, যে কিরকম যে কর কর বিষয় নিয়ে অনেক তাকে ধারণা দেওয়া হতে পারে যে কোন কোন বিষয়গুলোকে সে কর মুক্ত থাকতে পারে, এই সুযোগগুলো সে কাজে লাগাতে পারে। আর হুমকি কি হতে পারে? যেহেতু সে বাজার নেতা, তার তার ক্ষেত্রে তার অন্য প্রতিষ্ঠানগুলো, যেমন আমি যদি বলি যে এয়ারটেল আছে, তারপর হচ্ছে অন্য আরেকটা বাংলা লিংক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, তারা কি হতে পারে? তার ক্ষেত্রে হুমকি হতে পারে। তারা অনেক সময় কল রেট কমিয়ে দিতে পারে বা অন্য কোনো উপায়ে তারা বিভিন্ন বিষয়গুলোকে যুক্ত করতে পারে। তাহলে এটি তার জন্য কি হতে পারে? হুমকির বিষয় হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে সর্বোপরি সবকিছু হচ্ছে একটা বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী যেটি রয়েছে সেটি হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। সেটিকে আমরা যদি দেখি যে ভোক্তা বিশ্লেষণ কিভাবে হবে, যে ভোক্তা কারা রয়েছে, অর্থাৎ আমি যদি দেখি যে একটি পণ্যের ক্ষেত্রে কোন কোন ভোক্তাগুলোকে সেটিকে পছন্দ করছে এবং কোন কোন পণ্যগুলোকে ভোক্তা পছন্দ করছে না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আমি যখন একটি পণ্যকে বাজারে নিয়ে আসব, তা সেক্ষেত্রে আমাকে ভোক্তাটাকে বিশ্লেষণ করতে হবে। যে কোনো যে কোনো আমি যদি দেখি যে একটু আগে আমি বলেছিলাম যে গ্রামীণ ফোনের কথা, গ্রামীণ ফোন যদি কোনো নতুন কোনো পণ্য আনতে চায় তাহলে তাকে কি করতে হবে? ভোক্তাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ তাকে চিন্তা করতে হবে যে ভোক্তা এই পণ্যটাকে গ্রহণ করতে চায় কিনা। অনেক সময় আমরা কি করি যে ফোনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু জানতে চায় যে স্যার আমাদের এই প্যাকেজটি চলমান রয়েছে, আপনি কি এটা থেকে সন্তুষ্ট কিনা। তার মানে এটি কিন্তু তার কিন্তু ভোক্তা বিশ্লেষণে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যেটি রয়েছে সেটি হলো অর্থ সংস্থান। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ ছাড়া বাজারজাতকরণ প্রক্রিয়া কিন্তু আসলে, বাজারজাতকরণ প্রক্রিয়ার যে উৎপাদন পূর্ব যে কাজ, এটি অর্থ ছাড়া কিন্তু আসলে সম্ভব না। আমি বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ করি বা ভোক্তা বিশ্লেষণ করি না কেন, কিন্তু আমার অর্থ সংস্থানের যে বিষয়টি, অর্থাৎ অর্থ কোন জায়গা থেকে আসবে, আর্থিক বিষয়, আর্থিক সংকুলনটা কোথা থেকে হবে, সেটি কিন্তু আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। অর্থাৎ আর্থিক বিষয়গুলোকে অবশ্যই আমাকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে। এরপরে রয়েছে হলো পণ্য পরিকল্পনা। আমি একটি পণ্যকে কিভাবে, অর্থাৎ গ্রাহকদের কাছে পৌঁছাবো, সেটি সম্পর্কে কিন্তু আমাকে ধারণা নিয়ে আসতে হবে। অর্থাৎ পণ্য পরিকল্পনা করব আমার কোনটি, যে আমি উৎপাদন পূর্ববর্তী যেহেতু কাজটাকে হাতে নিয়েছি, পণ্যটা কি রকম হবে, অর্থাৎ এই পণ্যগুলোর কোয়ালিটি গুলো কিরকম হতে পারে, অর্থাৎ তার মানটা কিরকম হতে পারে, গুণাগুণগুলো কিরকম হতে পারে, কিংবা এই পণ্যগুলো কারা ব্যবহার করবে, সেটি নিয়ে কিন্তু আমাকে একটা পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনাটা কোনটি, যে আসলে ভবিষ্যতে যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ, সেটি হচ্ছে আসলে পরিকল্পনা। আমার এই পণ্য নিয়ে আমার যে চিন্তা ভাবনা গুলো, সেটি আসলে একটা পণ্য পরিকল্পনার একটি অংশ। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ক্রয়, অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো, এটি আসলে আমরা যদি দেখি যে ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো জড়িত হতে পারে। উৎপাদন পূর্ব কাজের ক্ষেত্রে ক্রয়ের যে বিষয়টি সেটি হলো যে ধরে আমরা আমরা যদি গার্মেন্টস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যে সেক্ষেত্রে সেটিকে যদি আমরা উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা দেখি, কি ক্রয় করতে হবে? কাঁচামাল ক্রয় করতে হবে। এখন তাহলে এই কাঁচামালটি কোথা থেকে পাওয়া যেতে পারে, সেটিকে কিন্তু আমাকে বিষয়টাকে আনতে হবে, যুক্ত করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, এবং সেই কাঁচামালগুলোর প্রাপ্যতার পরে আমাকে তাদের সেগুলোকে আবার কি করতে হবে, ব্যবহার করতে হবে। এটি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে উৎপাদন পূর্ব কার্যাবলীর ক্ষেত্রে কাঁচামাল সংগ্রহ এবং কাঁচামালগুলোকে ক্রয়ের মাধ্যমে আমার এই বিষয়টিকে, কার্যাবলীটাকে সম্পন্ন করতে হবে। তারপরে হচ্ছে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বাজারজাতকরণ পরিকল্পনা। তার মানে এই যে আগে যেগুলো বললাম, বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণ, অর্থ সংস্থান, পণ্য পরিকল্পনা, ক্রয়, এরপরে যেটি রয়েছে সেটি হলো বাজারজাতকরণ পরিকল্পনা। এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কিরকম, যে বাজারজাতকরণ পরিকল্পনার মাধ্যমে কিন্তু আমাকে কি করতে হবে, যে এই পণ্যগুলোকে ক্রেতাদের কাছে কিন্তু পরিচিতি লাভ করবে। কারণ হচ্ছে কি, বাজারজাতকরণ কোন বাজারে আমি আমার এই পণ্যটাকে কোন বাজারে নিয়ে আসব, এবং সে বাজারের পরিধিটা কেমন, এবং সে বাজারের এই পণ্যগুলো আসলে সাধারণত ক্রেতা আকর্ষণ করতে পারে কিনা, কিংবা ক্রেতাগুলো এই পণ্যগুলোকে গ্রহণ করবে কিনা, সেটিকে কিন্তু আমার এই বাজারজাতকরণ পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, যে বিষয়গুলো রয়েছে উৎপাদন পূর্ববর্তী কাজের পরে আমি যেটি নিয়ে এসেছি সেটি হলো উৎপাদন পরবর্তী কাজ। অর্থাৎ উৎপাদনের পরে আর কিছু কাজ রয়েছে, সেটি আমরা দেখব যে কোন কোন কাজগুলো আসলে উৎপাদন পরবর্তী কাজ হিসেবে গ্রহণ করা হয়। সেটি হচ্ছে, একটি হলো মান নির্ধারণ। এখন আমি যে পণ্যটি আসলে তৈরি উৎপাদন করলাম, বা যে পণ্যটি আমার উৎপাদিত হয়ে গেল, তার কিন্তু আমাকে মান নির্ধারণ করতে হবে। অর্থাৎ কোন মানের পণ্য আমি তৈরি করেছি বা কোন মানের পণ্যটিকে উৎপাদন করা হয়েছে, সেটির একটি মানটাকে নির্ধারণ করতে হবে। কারণ কি, আমাকে সেই পণ্যের মানে অনুযায়ী কি করতে হবে, বিভক্তিকরণ করতে হবে, যে তার গুণাগুণটি এটি কোন মানের হয়েছে সেটিকে দেখতে হবে। কাজেই আমি আমি যে মানটিকে চাচ্ছি, তার মানে আমাকে ক্রেতা সন্তুষ্টির উপর নির্ভর করে আমি যে মানের পণ্যটাকে চাচ্ছি উৎপাদন, সেটি হয়েছে কিনা, তো সেটিকে আমাকে দেখতে হবে। অর্থাৎ আমার উৎপাদিত পণ্যটি নির্ধারিত মান, আমার আমার পূর্বে থেকে আমার যে পরিকল্পনা ছিল, পণ্যের উপর যে পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী, সেই মান অনুযায়ী পণ্যটিকে আমি উৎপাদন করতে পেরেছি কিনা সেটিকে নির্ধারণ করতে হবে।
এরপরে কি করতে হবে, গ্রেডিং করতে হবে। অর্থাৎ বিভিন্ন সময় আমরা পণ্যগুলোকে কি করছি, গ্রেডিং ধাপ, একের পর একটার পর একটা গ্রেডিং করতে হবে। যেমন এক এক মানের পণ্য, যে আমি যদি দেখি যে কিছু পণ্যের গ্রেডিং কিরকম হতে পারে, যে কোন পণ্যের ক্ষেত্রে হয়তো ভালো মানের, একটি ভালো মান তার চেয়ে একটু কম ভালো, এইভাবে ধীরে 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 মানের দিক থেকে আমি গ্রেডিং গুলো করে রাখবো। এটি হচ্ছে উৎপাদন পরবর্তী একটি কার্যাবলী। এরপরে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কিন্তু পরিবহন। আমার উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ আমি মান নির্ধারণ করলাম, তারপরে গ্রেডিং এর বিষয়টিকে নিয়ে আসলাম, এরপরে যেটি সেটি হচ্ছে যে পরিবহন। অর্থাৎ আবার এই পণ্যটিকে কি করতে হবে, পরিবহনের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পরিবহনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেই কাজটি করতে হবে। তো এই কারণে উৎপাদন পরবর্তী এই কাজটি হলো পরিবহন হচ্ছে উৎপাদন পরবর্তী কাজ। এরপরে রয়েছে গুদামজাতকরণ। অর্থাৎ উৎপাদন পরবর্তী কাজের মধ্যে আরেকটি কাজ হচ্ছে যে গুদামজাতকরণ। সেটি কি রকম, যে আমার উৎপাদিত পণ্য সংখ্যাটি যদি বেশি হয়, তাহলে আমি কি করব, সেগুলো কি ফেলে দিব? কখনোই না। তাহলে আমাকে কি করতে হবে, সে পণ্যকে সংরক্ষণ করতে হবে। তার জন্য কি হতে হবে, গুদামজাতকরণ করতে হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় আমার পণ্যটাকে সংরক্ষণ করতে হবে, সেটিকে আমি বলছি গুদামজাতকরণ। তো এই গুদামজাতকরণের মাধ্যমে কি হতে পারে, সময়গত, একটু আগে বলেছিলাম যে সময়গত উপযোগ, অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে কিন্তু আসলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। আর পরিবহনের মাধ্যমে সেটি হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে রয়েছে উৎপাদন পরবর্তী কার্যাবলীর মধ্যে আরেকটি রয়েছে ব্র্যান্ডিং। আমরা কিন্তু এটি কিন্তু ব্র্যান্ড হচ্ছে এটা পণ্যের নাম, ব্র্যান্ড অর্থাৎ যেটিকে শুনলেই কি হতে পারে, পণ্য সম্পর্কে পরিচিতি লাভ করা। তোমরা জানো যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড, অর্থাৎ তুমি যদি ফোন কিনতে চাও, স্যামসাং, তার মানে এটি কিন্তু একটা ব্র্যান্ডিং। তার মানে স্যামসাং এর এটা মোবাইল ফোনের ক্ষেত্রে স্যামসাং একটি ব্র্যান্ড। আইফোনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা অ্যাপেল, অ্যাপেল কিন্তু একটা ব্র্যান্ড। আইফোন, অ্যাপেলের একটি ব্র্যান্ড হচ্ছে আইফোন। তার মানে ব্র্যান্ডিং, আমাকে কিন্তু পণ্যের কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ড নাম দিতে হবে। অর্থাৎ আমি যে পণ্যগুলোকে তৈরি করেছি, যে পণ্যগুলোকে তোমার ক্রেতাদের কাছে উপস্থাপনের জন্য তৈরি করেছি, সেগুলোকে একটা ব্র্যান্ডিং করতে হবে। এরপরে রয়েছে প্যাকেজিং। অর্থাৎ এই পণ্যগুলোকে মোড়কীকরণ করতে হবে। অর্থাৎ কিছু কিছু আমরা দেখেছি যে পণ্য ক্ষেত্রে তোমার যত কিছু কিছু পণ্যগুলো আছে যার মোড়কীকরণের মাধ্যমে কিন্তু ক্রেতা আকর্ষণ বাড়ানো যায়। একটি পণ্য ভেতরে যত কিছুই থাক না কেন, কিন্তু এই মোড়কটা যদি আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু ক্রেতাকে সহজেই কিন্তু আকৃষ্ট করা যায়। আবার একটি ভালো মানের পণ্য যদি মোড়কীকরণটি কিন্তু খুব ভালো না হয়, তাহলে কিন্তু ক্রেতার কিন্তু আকর্ষণ থাকে না। সেক্ষেত্রে কি হয়, এই পণ্যটি বাজার থেকে মুখ থুবড়ে পড়ে। অর্থাৎ খুব বেশি দিন সে পণ্যটিকে ক্রেতারা গ্রহণ করতে চায় না। কাজী এই মোড়কীকরণের যে কার্যাবলীটি, অর্থাৎ উৎপাদন পরবর্তী যে কাজটি, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রয়েছে মূল্য নির্ধারণ ও পরিবর্তন। আমরা এতক্ষণ কাজটি কি করলাম, একটি করলাম মান নির্ধারণ, তারপরে করলাম গ্রেডিং, এরপর পরিবহন, গুদামজাতকরণ, ব্র্যান্ডিং, প্যাকেজিং। এখন কি বাদ থাকলো, মূল্য নির্ধারণ ও পরিবর্তন। অর্থাৎ আমি পণ্যকে কি করতে হবে, মূল্য নির্ধারণ করে দিতে হবে। আমার যে পণ্যটি রয়েছে তার অবশ্যই কি করতে হবে, মূল্য নির্ধারণ করতে হবে। তা নাহলে ক্রেতারা কিভাবে বুঝবে যে কোন পণ্যের কোন মূল্য? তাহলে কাজেই এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোনো যদি পরিবর্তন থাকে, অর্থাৎ ওই পণ্যকে আলাদা কোনো বিষয় যদি থাকে, তাহলে পরিবর্তন করতে হয়, তাহলে সেটিও কিন্তু যুক্ত করতে হতে পারে। এরপরে রয়েছে বাজারজাতকরণ প্রসার। আমরা বিভিন্ন সময় দেখি যে বাজারজাতকরণ প্রসারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়। যেমন ব্যক্তিক বিক্রয় হতে পারে, বিজ্ঞাপন হতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন সময় পণ্যগুলো কি করে, আমরা বিভিন্ন সময় দেখি চমকপ্রদ বিজ্ঞাপন দেখি। তার মানে এই বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যকে পরিচিতি লাভ করানো হচ্ছে। এটি কিন্তু উৎপাদন পরবর্তী কার্যাবলীর মধ্যে আরেকটি কাজ, বাজারজাতকরণ প্রসার। তার মানে আমরা অনেক সময় বলি কি, প্রসারী প্রচারই প্রসার। অর্থাৎ প্রচারের মাধ্যমে, বিজ্ঞাপনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রচারই প্রসার, এটি কিন্তু আরেকটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রসারমূলক কার্যক্রম বিজ্ঞাপনটি। এরপরে রয়েছে বন্টন প্রণালী নির্বাচন। আমি যে পণ্যটাকে আমার কাছে নিয়ে আসলাম বা পণ্যটাকে উৎপাদন করলাম, তার জন্য কিন্তু একটা বন্টন প্রণালী আমাকে নির্বাচন করতে হবে। কারণ এই বন্টন প্রণালীর মাধ্যমে আমাকে কি করতে হবে, পণ্যকে পৌঁছাতে হবে বিভিন্ন জায়গায়। এখন
এখানে পণ্য উৎপাদকের কাছ থেকে যাবে হচ্ছে পাইকারের কাছে, পাইকারের কাছ থেকে চলে যাবে খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে চলে যাবে ভোক্তার কাছে। এখানে মাঝখানে আরো হয়তো মধ্যস্থ ব্যবসায়ী থাকতে পারে। কাজে এই যে বন্টন প্রণালী, অর্থাৎ এই যে আমি যে চ্যানেলটির কথা বললাম, এটি চ্যানেল বিভিন্ন রকম হতে পারে। কোনোটার ক্ষেত্রে হয়তোবা উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে পারে, আবার কোনোটার ক্ষেত্রে ভোক্তা উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীর কাছে দিতে পারে। এই যে চ্যানেলগুলো বন্টন প্রণালী নির্বাচন, আমার পণ্য উৎপাদন হওয়ার পরে বন্টন প্রণালীকে নির্বাচন করতে হবে, এটি কিন্তু বাজারজাতকরণের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। তারপরে হচ্ছে কি বিক্রয়। আমরা একটু আগে কিন্তু বাজারজাতকরণ এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য দেখে এসেছি। তার মানে বিক্রয়ের যে কাজটি, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং বাজারজাতকরণের কার্যাবলীর মধ্যে উৎপাদন পরবর্তী কার্যাবলীর মধ্যে আরেকটি বিষয়। এরপরে রয়েছে যে বিক্রয়ের পরবর্তী কিছু কার্যাবলী কি রয়েছে, যে এখানে যে বিক্রয়ের পরবর্তী যে কার্যাবলীগুলো রয়েছে সেটি হলো বিক্রয়োত্তর সেবা। প্রথমত হচ্ছে বিক্রয়োত্তর সেবা প্রদান করা। তার মানে আহ, একজন ক্রেতা পণ্য ক্রয় করার পরে, হয়তো আমি ইলেকট্রনিক্স কোনো পণ্য ক্রয় করেছি, এখন এই ইলেকট্রনিক্স পণ্য যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি কি করছি, ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছি। তার মানে বিক্রয়োত্তর সেবাটি দিলাম, অর্থাৎ সে আসার পরে পণ্যটি থেকে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়ার পরে পুনরায় তাকে কি করা হলো, সেটাকে আমি সার্ভিসিং করলাম ওয়ারেন্টির মাধ্যমে। তার মানে এই যে বিক্রয়োত্তর সেবাটি, এটি কিন্তু বিক্রয় পরবর্তী কার্যাবলীর মধ্যে একটি বিষয়। এরপরে ভোক্তা সন্তুষ্টি পরিমাপ, কিভাবে সন্তুষ্টি পরিমাপ করতে পারি, এখানে জরিপের মাধ্যমে হতে পারে, অথবা আমি কোনো একটি বিষয়টাকে যুক্ত করে তাদেরকে আনতে পারি যে তারা সেটাকে আমাকে একটি গাইডলাইন হিসেবে কোনো টোকেন তারা দিতে পারে, যে ভোক্তা সন্তুষ্টি পরিমাপ বিষয়টিকে নিয়ে আসতে পারে। এরপরে রয়েছে নতুন পণ্য উন্নয়ন। বিক্রয় পরবর্তী যে কাজগুলো, যদি কোনো পণ্যের কোনো ত্রুটি থাকে, সেটিকে নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু কার্যক্রমগুলো হাতে নিতে পারি। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে পণ্য পরিকল্পনা মাফিক কাজ হয়েছে কিনা, এবং পণ্য পরিকল্পনা মাফিক যদি কাজ না হয়ে থাকে, কোথায় ত্রুটি বিচ্যুতিমূলক বিষয়গুলো আছে সেটিকে চিহ্নিত করার পর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এবং সেই অনুযায়ী নতুন পণ্যটাকে উন্নয়ন করা। এরপরে সবশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে বাজারজাতকরণ নিয়ন্ত্রণ, অর্থাৎ বাজারজাতকরণকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, সেটি কিন্তু আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমি যে পণ্যটিকে বাজারজাত করছি সেটিকে কিন্তু আমার নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে হবে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই হচ্ছে আসলে একটি পণ্য বা সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কাজ। এবং এর মাধ্যমে আমি যদি বলি যে আসলে সাধারণত বাজারজাতকরণের যে কার্যাবলী, গুরুত্বপূর্ণ কাজগুলো সাধারণত সংঘটিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এর আগেও আমরা একটি বিষয় একটু স্মরণ করতে চাই। তোমরা দেখো যে এই যে বাজারজাতকরণের যে মৌলিক ধারণাগুলো, এখানে কিন্তু যে বিষয়গুলো যুক্ত ছিল, সেখানে কিন্তু এর সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে বাজার, প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য সেবা, ভ্যালু, সন্তুষ্টি এবং মান, বিনিময়, লেনদেন এবং সম্পর্ক, এবং এই যে বিষয়গুলো এর উপর ভিত্তি করেই কিন্তু সাধারণত আমরা এই যে বাজারজাতকরণের যে কার্যাবলীগুলো, এগুলো কিন্তু সাধারণত এই এই এগুলো তৈরি হয়ে থাকে। এবং একটি সুসম্পন্ন বা একটি সম্পৃক্ত এই যে কাজগুলো, এগুলো সুস্পষ্টভাবে বা সুন্দরভাবে করার মাধ্যমে কিন্তু এই বাজারজাতকরণের যে গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাজারজাতকরণের যে বিষয়গুলোকে আমরা কিন্তু সহসাই কিন্তু সমাধান করতে পারি। এবং একটি প্রতিষ্ঠান যদি মনে করে যে তার এই কার্যক্রমগুলো, অর্থাৎ এই বাজারজাতকরণ কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে, তাহলে কিন্তু সে তার কাজকে চলমান প্রক্রিয়া নিয়ে যেতে পারে। এবং বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান এই বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি বাজারজাতকরণ প্রক্রিয়া যদি না থাকে, তাহলে আমি যদি মনে করি যে সেক্ষেত্রে পণ্য উৎপাদন হবে কিন্তু পণ্যের গ্রাহকদের কাছে পৌঁছাবে না। তারপর আমরা দেখেছি যে বাজারজাতকরণ প্রক্রিয়া যদি না থাকে, অবকাঠামোগত উন্নয়ন হবে না। বাজারজাতকরণ প্রক্রিয়া যদি না থাকে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না। কাজেই একটি দেশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাজারজাতকরণ একটি দেশ তথা অর্থনৈতিক অবকাঠামো বা অর্থনৈতিক চালিকা শক্তির ক্ষেত্রে সুচারুরূপে যদি আমরা দেখি, প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছোট হোক বড় হোক, তারা বাজারজাতকরণ প্রক্রিয়াটিকে যদি সুন্দরভাবে এবং সুশৃঙ্খল ভাবে যদি তারা অনুসরণ করে, তাহলে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু অর্জন করা কিন্তু খুব সহসাই তারা সেটিকে সংগঠিত করতে পারে। আমি মনে করি যে বাজারজাতকরণ প্রক্রিয়াগুলো যদি সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে অনুসরণ করে যে কোনো প্রতিষ্ঠান, তারা
তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটি প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন করা বা ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা, সেটি কিন্তু সহসায় সেটি অর্জন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই আজকের যে এই লেকচার থেকে আমি যে বিষয়গুলো তুলে ধরেছি তোমাদের সামনে, সেটি হচ্ছে বাজারজাতকরণের সংখ্যাগত বিষয় তুলে ধরেছি। তারপর ধরেছি তোমাদের বাজারজাতকরণের যে বিষয়টিকে আমরা যে ধারণাগুলো, মৌলিক ধারণাগুলো, সেটি তোমাদের সাথে আলোচনা করেছি। পাশাপাশি তোমাদের সাথে আলোচনা করেছি যে বাজারজাতকরণের যে মতবাদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাজারজাতকরণ বিক্রয়ের সাথে কি সম্পর্ক রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে এখানে আলোচনার প্রেক্ষিতে তোমাদের সাথে বিষয়টি আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হলো যে ক্রেতাই হচ্ছে সবচেয়ে হচ্ছে যে মূল হচ্ছে চালিকা শক্তি, অর্থাৎ ক্রেতাই রাজা। এটি কিন্তু আসলেই তাই। বাজারজাতকরণ প্রক্রিয়ার সাথে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর তোমাদের সাথে আলোচনা করেছি বাজারজাতকরণের কার্যাবলীগুলো। তো তোমরা এই বিষয়গুলো থেকে সুন্দরভাবে, আমি আশা করি তোমরা এই বিষয়গুলোকে সুন্দর করে নিজেদের মতো করে তোমরা দেখবে এবং সেই বিষয়গুলো তোমরা আয়ত্ত করবে, এবং পাশাপাশি নিজেরা অনুশীলনের মাধ্যমে বাজারজাতকরণ বিষয়টিকে নিজেদের অনুশীলনের মাধ্যমে তোমরা যেন এই বিষয়টিকে উপলব্ধি করতে পারো। বাজারজাতকরণের প্রয়োজনীয়তা, গুরুত্ব বিষয় সম্পর্কে তোমরা উপলব্ধি করতে পারো, তাহলে আমার এই লেকচারটি সার্থক হবে। পাশাপাশি তোমাদের একাডেমিক যে বিষয়টি রয়েছে সেটিকে এই পাঠদানের মাধ্যমে তোমরা সুন্দর এবং গুছিয়ে লিখতে পারবে বলে আমি আশা ব্যক্ত করি। এবং আজকের মতো আমার এই লেকচার প্রথমটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ভালো থাকবে। আমি মোহাম্মদ মোতাহার হোসেন সরকার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আরেকটি বিষয় তোমাদের জানিয়ে দেই, আমি এই লেকচারটি তৈরিতে যে বইটি সহায়তা নিয়েছি সেটি বাজারজাতকরণ নীতিমালা, সঞ্জিত সাহার, লেখক হচ্ছে সঞ্জিত সাহার। তার বইটি থেকে আমি বিভিন্ন বিষয় এবং ইন্টারনেট থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি। তোমরা চাইলে এই রেফারেন্স বইটি নিজেরা দেখতে পারো। সবচেয়ে বড় বিষয় হলো বই বই পড়ে তোমরা জ্ঞান অর্জন করো, এবং বইয়ের মাধ্যমে আমরা যে লেকচারগুলো দিয়েছি এখানে কিছু সংক্ষিপ্ত বিষয়গুলো তুলে ধরেছি। বইয়ে তোমরা এটিকে আরো বিশদভাবে আলোচনা করা আছে। তোমরা বই থেকে সেটিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। বই পড়বে আশা করি, এবং এই করোনাকালীন সংকটটি অচিরেই মুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লেকচারটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।